নমস্কার বন্ধুরা, ভিলেজ ক্যারিয়ার কোচিং সেন্টারে তোমাদের স্বাগত জানাচ্ছি। তো এর আগের দিনে আমরা অনুপাত সমানুপাতের ক্লাস করেছিলাম। তো আমরা 8 পর্যন্ত অঙ্ক করেছিলাম, কারণ আমাদের সময় হয়ে গেছিলো, সেই জন্য বাকি ক্লাস করতে পারিনি। তো তোমাদের বাড়ির জন্য ছিল, তোমরা কী কী করেছো কী করোনি। তো চলো আমরা পরের যে অঙ্কগুলি আছে সেগুলি আমরা আজকে করব। তো তোমরা মন দিয়ে ক্লাসটি দেখবে এবং বুঝবে। তোমরা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো, যদি বুঝতে না পারো তাহলে আরেকবার ব্যাক করে দেখবে। আশা রাখছি ভালো লাগবে তোমাদের ক্লাসটি এবং বুঝতে পারবে। খুব সহজ করে বুঝিয়ে দেবো, ঠিক আছে? তো চলো শুরু করি। বলছে দুই ব্যক্তির মাসিক আয়ের অনুপাত 7:4 এবং ব্যয়ের অনুপাত 5:2। প্রত্যেকে মাসিক আয় এবং মাসিক আয় এর 2000 টাকা সঞ্চয় হলে তাদের মাসিক আয় কত? ঠিক আছে, তাহলে মাসে যেটা আয় করে তার মধ্যে তারা 2000 টাকা সঞ্চয় করে, বাকি টাকা খরচা করে, ঠিক আছে? এবং এখানে আয় এবং ব্যয়ের অনুপাত দিয়ে দিয়েছে। মাসিক আয়ের অনুপাত হচ্ছে 7:4 এবং মাসিক ব্যয়ের অনুপাত হচ্ছে 5:2। তাহলে বলছে যে 2000 টাকা যদি সঞ্চয় হয় তাহলে তাদের মাসিক আয় কত? আমরা যদি ধরে নিই, আয়ের অনুপাত দেওয়া আছে, আমরা যদি x ধরে নিই, ঠিক আছে, তাহলে আয় যদি ধরে নিই 7x আর 4x, ঠিক আছে? দুই ব্যক্তির মধ্যে একজনের 7x একজনের 4x আয়, আর ব্যয় হচ্ছে একজনের 5x, মানে প্রথম জনের 5x আর সেকেন্ড জন হচ্ছে 2x, এটা ধরে নিলাম, ঠিক আছে? এবার সরি, x তো ধরা যাবে না, y ধরে নিই, ঠিক আছে? 5y ও 2y। এবার তাহলে আমরা কি করতে পারি, যে 7x মাইনাস 5y এটা তার প্রথম ব্যক্তির সঞ্চয়, তাই না? 7x আয় এবং 5y ব্যয়, তাহলে তার বিয়োগ করলে হবে সঞ্চয়, এটা ঠিক আছে? সমান সমান 4x দ্বিতীয় ব্যক্তির আয় এবং 2y ব্যয়, এটা দুটার মধ্যে বিয়োগ করলে তাদের সঞ্চয় দাঁড়ায়। তো এর সঞ্চয় আর ওর সঞ্চয় দুজনেরই 2000 টাকা, মানে সমান। তাহলে আমরা কত পাচ্ছি? এদিকে পাচ্ছি তাহলে আমরা পাচ্ছি 3x ইজ ইকুয়াল টু 3y, ঠিক আছে? তাহলে x ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের y। এবার আমরা প্রথম যেটা সমীকরণ পেয়েছিলাম যে 7x মাইনাস 5y ইজ ইকুয়াল টু 2000, তাই না? লিখতেই পারি, কারণ 7x হচ্ছে আয় এবং 5x হচ্ছে ব্যয়, 5y। তাহলে আমরা এইভাবে যদি লিখি 7x আয় মাইনাস 5y ব্যয় প্রথম ব্যক্তির ইজ ইকুয়াল টু 2000 টাকার সঞ্চয়, তাই তো? এবার 7x মাইনাস 5y, ওয়াইটাকে আমরা x লিখতে পারি, কারণ x আর y যেহেতু সমান। তাহলে 5x ইজ ইকুয়াল টু 2000। এবার 2x ইজ ইকুয়াল টু 2000, x ইজ ইকুয়াল টু 1000, ঠিক আছে? এবার x ইজ ইকুয়াল টু যদি 1000 হয়, তাহলে তাদের বলছে তাদের মাসিক আয় কত? তাহলে 1000-এর সঙ্গে যদি আমি 7 গুণ করে দিই, তাহলে হচ্ছে প্রথম ব্যক্তির আয় 7000, আর যদি দ্বিতীয় ব্যক্তির আয় 4 গুণ করে দিই 1000-এর সঙ্গে, তাহলে হচ্ছে 4000। তাহলে 7000 আর 4000 তাদের হচ্ছে মাসিক আয়, ঠিক আছে? আমাদের ডি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। তো চলো আমরা পরের অঙ্কটি, 10 নম্বর অঙ্কটি দেখি কি বলছে। বলছে দুজন শ্রমিকের মজুরির অনুপাত 4:3। যদি প্রথম জনের মজুরি 9 টাকা কমানো হয় এবং দ্বিতীয় জনের মজুরি 9 টাকা বাড়ানো হয়, তবে সেক্ষেত্রে মজুরির অনুপাত পূর্বোক্ত অনুপাতের বিপরীত হয়। প্রথম
শ্রমিকের মজুরি কত। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি, 4/3, ঠিক আছে, এটা এক্স ধরে নিই আমরা, তাহলে 4x/3x। ঠিক আছে, প্রথম জনের মজুরি 9 টাকা বাড়ানো হয়, মানে প্লাস 9 টাকা কমানো হয়, তাহলে -9। আর দ্বিতীয় জন মজুরি 9 টাকা বাড়ানো হয়, তাহলে +9 ইজ ইকুয়াল টু, বলছে পূর্বোক্ত অনুপাতের বিপরীত হয়, মানে পূর্বে অনুপাত ছিল 4:3, তাহলে হয়ে যাবে 3:4, 3/4। ঠিক আছে, এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আমাদের দাঁড়াবে আমাদের দাঁড়াবে 7x ইজ ইকুয়াল টু দাঁড়াবে 63। ঠিক আছে, 7x ইজ ইকুয়াল টু 63, x ইজ ইকুয়াল টু দাঁড়াবে 7 নং 63, 9, x ইকুয়াল টু দাঁড়াবে আমাদের 9, তাই না। তাহলে বলছে প্রথম শ্রমিকের মজুরি কত, তাহলে প্রথম শ্রমিকের মজুরি আমরা 9 দিয়ে 4কে গুণ করে দেবো। ঠিক আছে, তাহলে 9 × 4 = 36। বি নাম্বারটা আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা, এটা আমরা এইভাবেও করতে পারি। আমি একটা শর্ট দেখাচ্ছি তোমাদের, যেহেতু এখানে দেওয়া হচ্ছে 4:3। ঠিক আছে, আর পূর্বোক্ত অনুপাতের মজুরি দেওয়া আছে, বিপরীত দেওয়া আছে, তাই না। তাহলে পূর্বোক্ত অনুপাতের বিপরীত হয়ে যাবে যদি -9 আর +9 হয়। তাহলে আমরা এইভাবে করতে পারি, 4:3 আছে, আমরা এর নিচে লিখব 3:4। ঠিক আছে, লেখার পর আমরা এই যে 3 × 3 = 9, 4 × 4 = 16, 9 আর 16 বিয়োগ করলে হয় আমাদের 7x। ঠিক আছে, সমান সমান কী লিখব, সমান লিখব 3-এর সঙ্গে একবার 9 গুণ করব, আর 4-এর সঙ্গে একবার 9 গুণ করব। ঠিক আছে, তাহলে 3 নং 27, আর 4 নং 36। তাহলে 27 আর 36 আমরা কী করব, যোগ করে দেবো। ঠিক আছে, যেহেতু এখানে একবার বেড়েছে একবার কমেছে, সেজন্য যোগ করব। ঠিক আছে, তাহলে আমাদের কত দাঁড়াচ্ছে, এখানে দাঁড়াচ্ছে, এখানে 3, এখানে 6, তাহলে 63। তাহলে x ইজ ইকুয়াল টু আমাদের 9। ঠিক আছে, এইভাবে আমরা বের করতে পারি। তো তোমাদের যেটা সহজ তোমরা সেভাবে বের করবে। চলো পরের অঙ্ক দেখি, পরের অঙ্ক কী বলছে দেখি। বলছে একটি বিদ্যালয়ের স্পোর্টস ক্লাবের সদস্যের সংখ্যা 40, ছেলে এবং মেয়ে সদস্যের অনুপাত 3:1। কতজন মেয়ে সদস্য বাড়ালে, ঠিক আছে, এবং মেয়ের অনুপাত 3:2 হবে, তাই না। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে যেহেতু সদস্য সংখ্যা 40, তাহলে এখানে অনুপাত দেওয়া হচ্ছে 3:4 ছেলে আর মেয়ের। তাহলে ছেলে কত, ছেলে আমাদের 30, আর মেয়ে আমাদের 10, তাই না। ছেলে 30, মেয়ে 10। ঠিক আছে, এবার আমরা কি করতে পারি, এবার বলছে আমরা যদি ধরে নিই ছেলে 30, মেয়ে 10, এবার 10-এর সঙ্গে আরও একজন যোগ করেছে, তাই তো, নিচে লিখে একটু 30, মেয়ে 10, এবার মেয়ের সঙ্গে আরও একজন যোগ করেছে যদি ধরে নিই, তাহলে আমাদের অনুপাত কত দাঁড়াবে, 3/2। ঠিক আছে, এটা যদি আমরা সলভ করি কত দাঁড়াচ্ছে আমাদের, 30 + 3x = 60। তাহলে x ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে আমাদের 10, তাই না। তাহলে বলছে যে যদি মেয়ে সদস্যের সংখ্যা বাড়িয়ে দেওয়া হয়, কতজন মেয়ে সদস্যের সংখ্যা বাড়ালে, তাহলে কতজন সদস্য সংখ্যা বাড়াতে হবে মেয়েদের, 10 জন সদস্য সংখ্যা বাড়াতে হবে মেয়েদের। ঠিক আছে, তো চলো 12 নম্বর অঙ্কটি করি। বলছে 288 জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ অনুত্তীর্ণ এর অনুপাত 10:21। যদি আরও 3 জন ছাত্র উত্তীর্ণ হতো, সেক্ষেত্রে উত্তীর্ণ অনুত্তীর্ণ পরীক্ষার্থীর নতুন অনুপাত কত হতো। একই অঙ্ক, তাই না। তাহলে আমরা 10/21 করব, x আমরা লিখতে পারি
ধরে নিতে পারি এক্স, তাই তো 10x বাই 21x। আর আরও 3জন পরীক্ষার্থী যদি উত্তীর্ণ হতো, তাই না? তো আচ্ছা, উত্তীর্ণ আর অনুত্তীর্ণ, ঠিক আছে, 288 জন পরীক্ষার্থীর মধ্যে। তাহলে আমরা এটাকে যদি বের করে নিই আগে, এইভাবে যদি করি আমরা, যে 11:21 আছে, এটাকে আমরা যোগ করলে কত বেরোচ্ছে আমাদের? 2 এদিকে 3, 32, তাই তো? তাহলে 288 জনের মধ্যে উত্তীর্ণ হচ্ছে কতজন? 11/32। এটাকে যদি আমরা ভাগ করি, তাহলে 4 দিয়ে যদি ভাগ, কত দিয়ে ভাগ করব? 9 দিয়ে যদি করি, তাই না? 9 দিয়ে করলে যদি ভাগ করি, তাহলে আমাদের 32কে গুণ করি, তাহলে 9 বেরোবে আমাদের। এবার 9, 11, 99, তাই তো? তাহলে 99 জন হচ্ছে আমাদের উত্তীর্ণ, আর বাকিটা হচ্ছে আমাদের অনুত্তীর্ণ। তাহলে অনুত্তীর্ণ সংখ্যা কত? অনুত্তীর্ণ সংখ্যা হচ্ছে আমাদের 99, এখানে মাইনাস করে দেবো, ঠিক আছে? 288 মাইনাস 99, তাহলে আমাদের কত বেরোচ্ছে? এখানে বেরোচ্ছে 9, আর এখানে বেরোচ্ছে 8, এখানে বেরোচ্ছে 1। 189 জন হচ্ছে অনুত্তীর্ণ, তাই তো? 189 জন হচ্ছে অনুত্তীর্ণ। এবার বলছে আরও 3 জন উত্তীর্ণ হতো। তাহলে আরও 3 জন যদি উত্তীর্ণ হতো, তাহলে উত্তীর্ণের সংখ্যা কত হতো? 102, তাই তো? যোগ 3 করব, 102 হচ্ছে। তাহলে 102:189। তাহলে এর অনুপাত কত বলছে? তাহলে 102 আর 189 এর অনুপাত 3 দিয়ে কাটবে, তাই না? তাহলে 3 দিয়ে কাটো, 3 3 9, 3 4 12, আর 3 দিয়ে কাটলে এখানে কত হচ্ছে? 3 6 18, আর 3 3 9, 63। আচ্ছা, এটাকে যদি আমরা এটা কি কাটবে? আর 63, 17 দুগুণে 34, তো আর তো কাটছে না, তাই না? আচ্ছা, আমাদের একটু ভুল হলো বোধহয়, তাই না? এখানে যেহেতু 102 বেরিয়েছে, এখানে 3 জন সংখ্যা কমে যাবে, কারণ যেহেতু মোট সংখ্যা বলে দিয়েছে পরীক্ষার্থী যে 288, তাহলে 3 জন এখানে কমে যাবে। তাহলে এখানে হবে 186, তাই তো? 186 হবে এখানে সংখ্যা। যেহেতু পাশের সংখ্যা যদি 3 জন বেরিয়ে যায়, তাহলে ফেলের সংখ্যা কমে যাবে তো নিশ্চয়ই 3 জন। এটা আমরা ভুল করেছিলাম। তো তাহলে আমরা যদি চলো 3 দিয়ে কাটি, তাহলে কত হয়? হচ্ছে 3 দিয়ে কাটলে হবে এখানে 34, আর এখানে 3 দিয়ে কাটলে হবে 3 6 18, 3 2 6 62। তাহলে এখানে 2 দিয়ে যদি কাটি, তাহলে 17 আর 31। তাহলে আমাদের সি নাম্বারটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? 17 31। তাহলে চলো আমরা 13 নম্বর অঙ্কটি করি। 13 নম্বর অঙ্কটি কী বলছে? বলছে এ বি সি সংখ্যা 3টি, যেমন এ এর 2/3 অংশ ইজ ইকুয়াল টু বি এর 75% এবং সি এর 1.5 হলে এ বি সি কত? ঠিক আছে, তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, এ ইন্টু 2/3 ইজ ইকুয়াল টু বি ইন্টু 3/4 ইজ ইকুয়াল টু সি ইন্টু হচ্ছে 3/2। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো এটি। যদি বুঝতে না পারো, ঠিক আছে, আমরা কি করলাম দেখো, যারা বুঝতে পারোনি তাদের জন্য বলছি। এই যে দেখো 2/3 এখানে তো বলে দেওয়া আছে, এর মানে ইন্টু, আমি ইন্টু করেছি, ইজ ইকুয়াল টু তো আছে এখানে, যে বি দেওয়া আছে বি লিখলাম, এর মানে ইন্টু দিলাম। 75% মানে হচ্ছে, পার্সেন্ট মানে হচ্ছে 100 নিচে। ঠিক আছে, এবার 75/100কে যদি কাটি তাহলে 3/4 আসবে, সমান সমান আছে, সমান সমান দিলাম। সি এর মানে গুণ, আর 1.5 মানে কত? 1.5
1.5 ছিল, পয়েন্টটা তুলে দিলে নিচে 10 আসবে, তাহলে 15/10কে ভাঙালে 3/2 আসে। ঠিক আছে, এটুকুই করলাম, শুধু আর কিছু করিনি। ঠিক আছে, এবার কি করব, এবার আমরা এই দুটোর সঙ্গে যদি তুলনা করি আমরা, তাহলে আমরা কি পাচ্ছি, a/b ইজ ইকুয়াল টু 3/4 ইন্টু, এটা ওদিকে গেলে কী হবে, উল্টে যাবে, 3/2 হয়ে যাবে, তাই তো। আর এই দুটোর মধ্যে যদি আমরা তুলনা করি বি আর সি এর মধ্যে, তাহলে আমরা কি পাচ্ছি, b/c ইজ ইকুয়াল টু এদিকে আমরা 3/2 থাকলো, আর এটা যদি ওদিকে যায় তাহলে উল্টে যাবে, তাহলে 4/3 হয়ে যাবে, তাই না। এবার 3 কাটবে, 2 দিয়ে 4কে কাটলে হবে 2, আর নিচে 1। তাহলে আমরা মোট কথা পাচ্ছি, উপরে পাচ্ছি আমরা a/b এর এটা যদি করি তাহলে আমরা পাচ্ছি 9/8, তাহলে a/b ইজ ইকুয়াল টু 9/8, আর b/c ইজ ইকুয়াল টু 2/1, নিচে 1 পাচ্ছি। ঠিক আছে, এবার আমরা বিটাকে সমান করব। ঠিক আছে, এই নিচের বি আর উপরের বি, এই দুটাকে সমান করবো। এখানে যেহেতু 8 আছে তাহলে এটাকেও 8 বানাবো। তাহলে কী করে 8 বানাবো, যদি 4 গুণ করি তাহলে 8 হয়ে যাবে এটাও, আর এটি উপরে 4 গুণ করলে নিচেও 4 গুণ করবো, তাহলে আমাদের পাচ্ছি a ইজ ইকুয়াল টু a/b c পাচ্ছি আমরা ইজ ইকুয়াল টু 9:8:4, 9:8:4। আমাদের অ্যান্সার দেখতে পাচ্ছি সি নাম্বারটা অ্যান্সার হয়েছে আমাদের। ঠিক আছে, তো আমাদের সি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। তো চলো পরের অঙ্কটি করি। বলছে যদি 7, 12, 21 ও x সমানুপাতে থাকে তবে x এর মান কত। ঠিক আছে, তাহলে আমরা কি জানি, আমরা জানি যে মধ্যে প্রথম আর শেষ দুটির অনুপাত আর মধ্যে দুটির অনুপাত গুণফলের অনুপাত সমান। ঠিক আছে, প্রথম আর শেষের গুণফল আর মধ্যে দুটির গুণফল হচ্ছে সমান। ঠিক আছে, তাহলে 7x সমান সমান 12 ইন্টু 21, তাহলে এক সমান সমান কত হবে, 7টা আমি নিচে দিয়ে দিলাম। ঠিক আছে, এই 7টা নিচে দিয়ে দিলাম, তাহলে 7 দিয়ে কাটবো 3, আর x ইজ ইকুয়াল টু হচ্ছে 36। ঠিক আছে, তাহলে x এর মান বের হচ্ছে আমাদের 36। এটা মনে রাখবে, প্রথম হচ্ছে সমানুপাত আর শেষ সমানুপাত এর গুণফল সমান সমান 12 ইন্টু 1, অর্থাৎ মধ্য দুটির সমানুপাতের গুণফল সমান। ঠিক আছে, তাহলে অঙ্কটি হয়ে যাবে। চলো পরের অঙ্কটি করি। বলছে একটি সংখ্যা এমন দুটি ভাগে বিভক্ত যাতে একটি অংশ অন্যটির চেয়ে 14 বেশি। একটি সংখ্যা এমন দুটি ভাগে বিভক্ত যাতে একটি অংশ অন্যটির চেয়ে 14 বেশি এবং দুটি অংশের অনুপাত 7:5, সংখ্যাটি নির্ণয় করুন। তাহলে একটি অংশ অন্যটির চেয়ে 14 বেশি, তাই না। তাহলে একটি অংশ যদি x ধরে নিই তাহলে অন্য অংশটি কী হবে, 14 সমান না, x ধরলে কী হবে, একটা হবে 14 প্লাস x। ঠিক আছে, এবার বলছে দুটি অংশের অনুপাত 7:5, তাহলে আমরা এটা লিখতেই পারি x/x + 14 ইজ ইকুয়াল টু 7/5, তাই না। তাহলে এটা যদি করি কী হচ্ছে, 5x ইজ ইকুয়াল টু 5x ইজ ইকুয়াল টু 7x + 70, তাই তো। এবার যদি আমরা এই দুটো বিয়োগ করে দিই তাহলে কী হচ্ছে, তাহলে 2x ইজ ইকুয়াল টু 35, 2x ইজ ইকুয়াল টু 70, x ইজ ইকুয়াল টু 35, তাহলে x ইজ ইকুয়াল টু আমাদের কত হচ্ছে 35। সি নাম্বারটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, চলো পরের অঙ্কটি করি। কি বলছে, 16 নম্বর বলছে যদি a/b 3/2:7/3 এবং b/c 1/5:1/7 হয় তাহলে a আর b a/b/c এর মান নির্ণয় করো। আচ্ছা, তাহলে আমরা কি করব, উপরের দুটি অনুপাত সমান করতে আমরা কি করব,
এই যে নিচের অনুপাতের নিচের যে হরগুলি আছে তাদের লসাগু করব, তাহলে 3 দুগুণে 6। তাহলে আমরা 6 দিয়ে যদি গুণ করি, তাই না, তাহলে আমাদের কত হচ্ছে, দরকার নেই 6 দিয়ে গুণ করার, আমরা অল্টারনেটিভভাবে গুণ করব, ঠিক আছে। তাহলে আর আমরা হচ্ছে কোথায় গেল, আচ্ছা আমরা কি করব, বজ্রগুণন করব, ঠিক আছে। তাহলে এস টু বি কত হচ্ছে আমাদের, এস টু বি সমান সমান আমরা পাচ্ছি 3 × 9 আর 7 × 2 = 14, ঠিক আছে। আর বি টু সি কত পাচ্ছি, 7 × 7 5 × 5, আর বি টু সি কত পাচ্ছি, বি টু সি আমি ডাইরেক্ট লিখবো, ঠিক আছে। আচ্ছা এ টু বি পাচ্ছি হচ্ছে 9:14, বুঝতে পেরেছো তো, এই গুণ কোনাগুনি গুণ করব। আর বি টু সি কত হচ্ছে, বি টু সি হচ্ছে আমাদের এই যে এটাও কোনাগুনি গুণ করব, তাহলে 5 × 7 × 7 5 × 5, ঠিক আছে। 7 × 7 5 × 5। এবার আমরা ওই আগে নিয়ম অনুযায়ী করব, এখানে কিছু নেই মানে 14 বসাবো, আর এখানে কিছু নেই মানে 7 বসাবো, ঠিক আছে। এবার 7 7 আর 2, তাহলে আমাদের অনুপাত হচ্ছে 9:14:10, ঠিক আছে। 9:14:10 আমাদের বি নাম্বারটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। বুঝতে না পারলে আগে আমি আগের যে ক্লাসটি করেছি, ক্লাস 1 নাম্বার ক্লাস, ঠিক আছে, তো আগের ক্লাসটি যারা যারা দেখোনি তারা দেখে নাও, তাহলে বুঝতে পারবে কীভাবে হচ্ছে। চলো পরের অঙ্কটি করি, কী বলছে, এস টু বি ইজ ইকুয়াল টু 1.2 ইজ টু 2, বি টু সি ইজ ইকুয়াল টু 1.5:2, সি টু ডি 2:3 হয়, তাহলে বি আর ডি এর মান কত, ঠিক আছে। তাহলে এই যে দেখো আমি এভাবে লিখব, এস টু বি মানে হচ্ছে এটাকে যদি ভাঙাই তাহলে হবে 12/10, মানে হবে 6/5। তাহলে 5টাকে আমরা যদি কোনাকুনি গুণ করে দিই তাহলে হবে 6:10, ঠিক আছে। আচ্ছা আমি তোমাদের জন্য করছি, ঠিক আছে। এই যে এস টু বি বলেছে, এস টু বি আছে কত, 12 না 1.2:2, ঠিক আছে, এটা আছে। আমরা এটাকে যদি দশমিকটা তুলে দিই তাহলে নিচে 10 হবে, যদি কাটাকুটি করি তাহলে এখানে 6 উপরে আর নিচে 5, ঠিক আছে। এবার 6 দিয়ে আমি কী করব, ওই 5 দিয়ে নিচের 5 দিয়ে আমি কোনাকুনি গুণ করব, তাহলে আমাদের হবে 6:10, তাই তো। এবার এটাকে যদি আমরা লঘিষ্ঠ করি তাহলে আমাদের হবে 3:5, বোঝা গেল, 3:5। তাহলে এস টু বি আমাদের আসছে 3:5, মনে রাখবে। তাহলে এ ইস টু বি লিখে দিচ্ছি আমি 3:5। চলো এবার বি টু সি কত, একইভাবে করব, 15/10 আসবে নিচে, 15/10। এবার 5 দিয়ে কাটলে হবে 3/2, ঠিক আছে, 3/2, আর 2 দিয়ে 2কে গুণ করব, তাহলে 3/4 হবে, নিচে 2 আসবে, 2 দিয়ে 2কে গুণ করব, তাহলে আমাদের এখানে 4 আসবে, তাহলে 3:4 হবে, ঠিক আছে। তাহলে বি টু সি হচ্ছে আমাদের 3:4। চলো বি টু সি পেয়ে গেলাম, ওকে। এবার বলছে সি টু ডি, বলছে 2:3, তাহলে সি টু ডি আমাদের ভাঙাতে হচ্ছে না, হচ্ছে 2:3। আমরা কি করব, আগে নিয়ম অনুযায়ী, এই যে এখানে 5 ছিল 5 লিখলাম, 5 ছিল না, এই যেহেতু এখানে শেষে 5 আছে তাহলে 5 লিখবো, আবার 5 লিখবো, কারণ সমান করতে হবে এটাকে, তাই না, এটাকে সমান করতে হবে। আর এখানে 4 ছিল না, 4 লিখলাম, সামনে 2, আবার সামনে 2, এখানে সামনে 3, ঠিক আছে। এবার যদি কাটাকুটি যায় তাহলে কাটবো, এই যে কাটাকুটি যাচ্ছে আমি দেখতে পাচ্ছি, এই যে এই
2 এই 2 আর এই 2 আর এদিকে কাটলে এখানে হবে 2। ঠিক আছে, আর কোথাও কাটছে? দেখি কোথাও কাটছে কি কাটছে না। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি না আর কোথাও কাটছে। চলো, আর কাটছে না, এবার গুণ করে দিই। গুণ করলে হচ্ছে, আচ্ছা আমাদের চেয়েছি বি আর ডি, তাই তো? বি আর ডি এর মান কত? তাহলে বি এর লাইন হচ্ছে এই লাইনটা আর ডি এর লাইন হচ্ছে এই লাইনটা। ঠিক আছে, তাহলে আমরা গুণ করে দেবো। 3 পাচ্ছে 15 আর 5 দুগুণে 10, 3 10 30। তাহলে 15 আর 30-এ যদি আমরা কাটি তাহলে হচ্ছে 1:2 হবে। ঠিক আছে, তাহলে অ্যান্সার হবে আমাদের বি নাম্বারটা 1:2। চলো, অঙ্কগুলি তোমাদের কেমন লাগছে, ভালো লাগছে কিনা জানি না। ঠিক আছে, যদি ভালো লাগে তাহলে বন্ধুদের কাছে শেয়ার করে দিও। ঠিক আছে, আর বুঝতে না পারলে আবার করে দেখো, আশা করি বুঝতে পারবে। দেখো, একদিন দেখে যদি ভাবো যে বুঝতে পারছি না, ঠিক আছে, যে এই দাদার অঙ্ক বুঝতে পারছি না আর দেখবো না, তাহলে তোমরা আশা করি ভুল করবে। কারণ একদিন দেখে কিছু বোঝা যায় না, ধৈর্য ধরে শিখতে হবে। ঠিক আছে, ধৈর্য ধরে হয়তো 1 দিন 2 দিন বুঝতে পারবে না, 3 দিন বুঝতে পারবে না, কিন্তু 4 দিনের মাথায় নিশ্চয়ই বুঝতে পারবে কিছু। তো তোমরা ধৈর্য ধরে দেখো, আমি অনুরোধ রাখছি তোমাদের কাছে। আর ভিডিওটি বন্ধুদের কাছে শেয়ার করে দিও। ঠিক আছে, তো চলো, আশা করি পরের অঙ্কটি বুঝতে পারবে। বলছে, দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের যোগফল 70। প্রতিটি সংখ্যার সাথে কত যোগ করতে হবে যাতে তাদের অনুপাত হয় 5:6? তাহলে এর আগের অঙ্কটি এটা করেছিলাম আমরা। হ্যাঁ, ঠিক আছে, তো আমি শুধু ক্যালকুলেশন করছি না, আমি শুধু সমীকরণটি দেখিয়ে দিচ্ছি তোমাদের। এই যে এটাকে x ধরবো আমরা, যদি প্রথমটা অনুপাতটা ধরি, সংখ্যা দুটি ধরি 3x আর 4x। ঠিক আছে, এবার বলছে তাদের যোগফল হচ্ছে 70, তাই না? তাহলে 3x + 4x = 70। 3x + 4x = 70, তাই তো? তাহলে 7x = 70, x = আমাদের কত? 10 বেরোচ্ছে, তাই তো? x = আমাদের 10 বেরোচ্ছে। তাহলে বলছে প্রতিটি পূর্ণ সংখ্যার সঙ্গে কত যোগ করতে হবে যাতে তাদের অনুপাত হয় 5:6, তাই না? তাহলে সংখ্যা দুটি আমাদের কত বেরোচ্ছে? সংখ্যা দুটি বেরোচ্ছে আমাদের, যেহেতু x = 10 বেরোচ্ছে, তাহলে সংখ্যা দুটি বেরোবে আমাদের 30 আর 40। আচ্ছা, তাহলে আমরা যদি 30-এর সঙ্গে 20 যোগ করি আর 60-এর সঙ্গে, 40-এর সঙ্গে যদি 20 যোগ করি, তাহলে আমাদের এখান থেকে বেরোচ্ছে 50, এখান থেকে বেরোচ্ছে 60, তাই তো? তাহলে আমাদের যদি লঘিষ্ঠ আকার করি তাহলে আমাদের 5:6 বেরোবে অনুপাত। তাহলে আমাদের কত যোগ করলে বেরোচ্ছে? 20 যোগ করলে বেরোচ্ছে বি নাম্বারটা। একদম সহজ অঙ্ক। ঠিক আছে, চলো পরের অঙ্কটি দেখি কী বলছে। আচ্ছা, আমাদের অলরেডি আধা ঘন্টা হয়ে গেছে, তাই না? চলো, এই মোটামুটি 3টে অঙ্ক করে বাদ দিয়ে দেবো। ঠিক আছে আজকে। তো তোমরা বন্ধুদের কাছে শেয়ার করে দাও যদি ভালো লাগে, তাই না? আর এরপরে ক্লাসে বাকিগুলি তোমরা করবে, আরও অঙ্ক আছে, আমি দেখাচ্ছি ওগুলো। তো এগুলি, এই যে এই অঙ্কটি দেখো কী বলছে। 45:75, 45:75, 3:5, 51:68 এবং 256:81 এর যৌগিক অনুপাত কত? ঠিক আছে, যৌগিক অনুপাত কত এটা তোমরা বের করবে। ঠিক আছে, যৌগিক অনুপাত এটা বের করবে। ঠিক আছে, তাহলে যৌগিক অনুপাত বের করবে। চলো আমরা পরের সংখ্যাটা দেখি, 20 নম্বর অঙ্কটা। 19 নম্বর অঙ্কটা কিন্তু করবে। 5:8 এর উভয় পদের সঙ্গে কোন সংখ্যা যোগ করলে নতুন অনুপাত 3:4 হবে? এটাও খুব সোজা অঙ্ক। ঠিক আছে, 5x আর 8x এটার সঙ্গে কত যোগ করতে, উভয় পদের সঙ্গে কত যোগ, মানে এটার সঙ্গে কত যোগ আর এটার সঙ্গে কত যোগ। ঠিক আছে, যোগ করলে 3:4 হবে।
তাই না? তাহলে আমরা সংখ্যা দুটি ধরবো না, এইভাবে করবো 5/8 প্লাস এক্স, ঠিক আছে, প্লাস ওয়াই। উভয় পক্ষে আচ্ছা কোন সংখ্যা, মানে একটি সংখ্যা যোগ করতে বলছে, আলাদা আলাদা নয়। তাহলে এটা দিয়ে এক্স ধরবো, তাহলে হবে 3/4। এবার যদি কোনাকুনি গুণ করে দিই, এটা করবে তোমরা সমীকরণটা, ঠিক আছে, এই সমীকরণটা তোমরা করবে। চতুর্থ সমানুপাতি এটা কিছুক্ষণ আগে বের করে দেখালাম, ঠিক আছে, যে প্রথম পদের সঙ্গে শেষ পদ আর দ্বিতীয় আর তৃতীয়, প্রথম পদের সঙ্গে শেষ পদের গুণফল আর দ্বিতীয় পদের সঙ্গে তৃতীয় পদের গুণফল, এই দুটি হচ্ছে সমান, এই দুটির গুণফলগুলো সমান, ঠিক আছে, তাহলেই বেরিয়ে যাবে। চতুর্থ পদটি এক্স ধরে নেবে বা ও যে কোনো একটা সংখ্যা ধরে নেবে চলরাশি, তাহলে বেরিয়ে যাবে। বলছে তারপরটা 22 নম্বরটা বলছে 4, 14, 19 আর 59 সংখ্যাগুলির প্রত্যেকটির সঙ্গে কোন সংখ্যা যোগ করলে সংখ্যাগুলো সমানুপাতি হবে, ঠিক আছে। তাহলে এটা তোমরা চেষ্টা করে দেখবে, তাই না? আশা রাখছি বুঝতে পেরেছো, কারণ খুব সোজা। যদি আমরা 1 যোগ করি, তাই তো, যদি আমরা 1 যোগ করি আশা রাখছি সমানুপাতি হবে, ঠিক আছে। তো তাহলে তোমরা এই 4টি অঙ্ক করবে, আমি একটা তো অনুপাত সমীকরণটা বের করে দিলাম, এটা তোমরা করবে। আর আর এদিকে আরও অঙ্ক আছে, আমি দেখাচ্ছি তোমাদের, এগুলো অঙ্ক চেষ্টা করবে তোমরা, ঠিক আছে, এগুলো অঙ্ক চেষ্টা করবে। এর পরের ক্লাসে আমরা এগুলো অঙ্ক করবো, কারণ যেগুলি বাকি আছে এগুলো অঙ্ক করবো। তোমরা স্ক্রিনশট করে নিয়ে অঙ্কগুলি করতে পারো, কোনো অসুবিধা নেই। তো এগুলো অঙ্ক করো তোমরা বাড়িতে, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। যদি ক্লাসটি ভালো লাগে লাইক করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে, নতুন যদি হও চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো। আর একটা কথা বলছি, তোমরা যদি 100 জন দেখো তাহলে তোমরা 10 জনই মাত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করছো, বাকি 90 জন সাবস্ক্রাইব করছো না, শুধু দেখছো। আমি অনুরোধ রাখবো যাতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকো, ঠিক আছে, নাহলে তোমরা নোটিফিকেশন পাচ্ছ না আর দেখতেও পাচ্ছ না। আর আমি বলছি তোমাদের যে একবার দেখে কিছু হবে না, অঙ্কগুলি বারবার দেখতে হবে এবং ধৈর্য সহকারে ক্লাসগুলি ধরে দেখে থাকতে হবে। বুঝতে পারছি না এরকম বলে যদি চলে যাও স্কিপ করে, তাহলে কোথাও শিখতে পারবে না। হয়তো আমার চ্যানেলটা দেখছো না, অন্য কারো চ্যানেল যদি দেখো তাও হয়, তাও ঠিক আছে। কিন্তু যদি তোমরা ভাবো যে না এর কাছে একটি অঙ্ক, ওর কাছে একটি অঙ্ক, এইভাবে হবে না। যে কোনো একটা চ্যানেল নিয়েই তোমরা দেখে থাকো ওর ভিডিওগুলি, তাহলে নিশ্চয়ই বুঝতে পারবে। কারণ প্রত্যেক স্যারের বা প্রত্যেক দাদার একটা করে স্ট্র্যাটেজি থাকে, হ্যাঁ, শেখার। তো ওর নিয়ম ধরে শিখলে, ওর নিয়ম ধরেই শিখতে হয়, তাহলে খুব সোজা হবে। এবং বিভিন্ন নিয়ম যদি শিখতে থাকো, এই স্যারের ওই স্যারের, ঠিক আছে, এই স্যারের এক নিয়ম ওই স্যারের এক নিয়ম, তাহলে কিন্তু তোমরা গুলিয়ে ফেলবে পরীক্ষা হলে গিয়ে। সেই জন্য বলছি ঠিকঠাক করে শেখো, তাহলে আশা রাখছি সব বুঝতে পারবে। আর বন্ধুদের কাছে শেয়ার করে দিও, ঠিক আছে। আর আমাদের অফলাইন ব্যাচ চলছে, যদি ভর্তি হতে চাও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের যোগাযোগ নাম্বার হচ্ছে 9002354988, ঠিক আছে। আমাদের ঠিকানা হচ্ছে মহেশপুর, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর। মহেশপুরে আমাদের কোচিং সেন্টার আছে, তোমরা আমাদের কোচিং সেন্টারে যোগাযোগ করতে পারো। আমাদের যেগুলি আগত পরীক্ষা আসছে, ঠিক আছে, সেগুলি পরীক্ষা নিয়ে আমাদের ব্যাচ চলছে অলরেডি, WBP শুরু হয়ে গেছে, ঠিক আছে। তো চলো আজকে এ পর্যন্তই, পরের ক্লাসে দেখা হচ্ছে, ধন্যবাদ।